তো ডাব্লিউবিজেই শুরু হতে আর মাত্র 40 দিন আছে, কিন্তু এখনও কি তোমার প্রিপারেশন ঠিক করে হয়নি? তো যদি তোমার প্রিপারেশন ভালো না হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা তোমায় খুব হেল্প করবে। তার কারণ আজকে আমরা ডাব্লিউবিজেই 2025 ফিজিক্সের আন্ডারে 10টা এমন চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব, 10টা এমন চ্যাপ্টার মেনশন করব যে 10টা চ্যাপ্টার থেকে কিন্তু ডাব্লিউবিজেইতে সবচেয়ে বেশি পরিমাণ প্রশ্ন আসে এবং সেই 10টা চ্যাপ্টার কিন্তু সবচেয়ে ইজিয়েস্ট। সেখান থেকে ডেরিভেশন অনেক কম আছে, সেখান থেকে থিওরি অনেক কম আছে, সেখান থেকে মেজরলি যেটা আছে সেটা নিউমেরিক্যাল, মেজরলি যেটা আছে সেটা ফর্মুলা। তো একদম টু দ্য পয়েন্ট যে অঙ্কগুলো হয়, ধরো একদম ভি ইকুয়াল টু আইআর দিয়ে, সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন দিয়ে, সেমিকন্ডাক্টর থেকে, অ্যাটমিক ফিজিক্স থেকে, নিউক্লিয়ার ফিজিক্স থেকে, এই যে একদম ডিরেক্ট ফর্মুলাওয়ালা অঙ্কগুলো আছে সেগুলো করা তুলনামূলক অনেক সহজ হয়। একটা কনসেপচুয়াল অঙ্কের থেকে, একটা মেকানিক্সের একটা কঠিন কনসেপচুয়াল অঙ্কের থেকে অনেক সহজ হয় টু দ্য পয়েন্ট অঙ্কগুলো করা। তো সেরকম 10টা ইউনিট আমরা আজকের ভিডিওতে ডিসকাস করব। সেই 10টা চ্যাপ্টার আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব, যে 10টা চ্যাপ্টার করলে তুমি 35-এর ওপর কিন্তু খুব ইজিলি পেতে পারো যদি সিনসিয়ারলি প্রত্যেকটা চ্যাপ্টার করতে পারো। তো চলো ভিডিও শুরু করা যাক। তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউবিজেই 2025 মোস্ট স্কোরিং ফিজিক্স চ্যাপ্টার, যেটা বললাম 10টা স্কোরিং চ্যাপ্টার নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব, যে 10টা চ্যাপ্টার কভার করলে 35-এর উপর তুমি কিন্তু খুব ইজিলি পেতে পারো। তো সেটাই লেখা আছে স্কোর 35+। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে এর আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম যে ডাব্লিউবিজেই 2025-এর যে ব্যাচ অ্যানাউন্সমেন্ট সেটা আমরা আগের ভিডিওতে করেছিলাম। তো সেই ভিডিওটা তোমরা যদি দেখে না থাকো, সেই ভিডিওটা যদি এখনও না দেখে থাকো, তাহলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখতে পারো, অথবা ওপরের আই কার্ডে আমি লিঙ্ক দিয়ে দেবো, অথবা নিচে ডিসক্রিপশন বক্সেও আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। তো সেখানে গিয়ে সেই ভিডিওটা অবশ্যই চেক আউট করো। তুমি যদি 2025-এ ডাব্লিউবিজেই নিয়ে সিরিয়াস হয়ে থাকো তাহলে সেই ভিডিওটা তোমাকে কিন্তু খুব হেল্প করবে বলে আমার বিশ্বাস। তো চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এরপরে ডাব্লিউবিজেই রিলেটেড অনেক ভালো কন্টেন্ট আমরা আনছি এই রিসেন্ট এর মধ্যেই, পরীক্ষা তোমার আগে। এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ ফিজিক্স উইথ সাক্ষ্যভূমি সেম নামেই আছে, সেই টেলিগ্রাম চ্যানেল বা টেলিগ্রাম গ্রুপে তুমি জয়েন করতে পারো, তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেখানে কেন জয়েন করবে? সেখানে জয়েন করবে এর নোটস পাওয়ার জন্য। এই যে ভিডিওতে আমরা এই জিনিসগুলো ডিসকাস করব তার যে পিডিএফ নোটসটা সেটা আমরা শেয়ার করব আমাদের টেলিগ্রাম গ্রুপে। তো টেলিগ্রাম গ্রুপে জয়েন করে সমস্ত ক্লাসে সমস্ত কিছু নোটস তুমি সেখানে পেয়ে যাবে। চলে আসো ভিডিওর মেইন টপিক। প্রথম যে চ্যাপ্টারটা নিয়ে আমরা ডিসকাস করব, প্রথম যে স্কোরিং চ্যাপ্টারটা রয়েছে আমাদের, তার নাম হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি, বাংলায় যেটাকে বলা হয় প্রবাহ তড়িৎ। আমি ইচ্ছে করে ইংলিশ ভার্সানে লিখেছি যাতে করে ইংলিশটাও বাংলা বুঝতে পারো, আর যারা বেঙ্গলি ভার্সানে আছো তারা তো বেসিক ইংলিশটা তো সবাই জানো, তো সেই জন্য ইংলিশে লেখা যাতে করে সবাই কভার হয় আর কি। তো প্রথম চ্যাপ্টার হচ্ছে আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটি থেকে কত ওয়েটেজের প্রশ্ন আছে না, 7% ওয়েটেজ কিন্তু কারেন্ট ইলেকট্রিসিটি থেকে আছে, কারেন্ট ইলেকট্রিসিটি অকুপাই করে রেখেছে। তো 7% ওয়েটেজ কিন্তু যথেষ্ট বেশি। আর কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারের মজাটা হচ্ছে যে এই চ্যাপ্টারটা না একদম ফর্মুলা বেসড, এখানে থিওরি বেশি কিছু নেই, টু দ্য পয়েন্ট ফর্মুলা আছে। সেই ফর্মুলাগুলোকে দিয়ে তুমি খুব ইজিলি অঙ্ক করতে পারো। সেটাই আমি লিখেছি যে ফর্মুলা বেসড অ্যান্ড নিউমেরিক্যাল হেভি চ্যাপ্টার। আমরা সেই চ্যাপ্টারগুলোকে এখানে ইন্ট্রোডিউস করেছি, আমরা সেই চ্যাপ্টারগুলোকে এখানে রেখেছি যেগুলো খুব বেশি থিওরিটিক্যাল না, যেগুলো নিউমেরিক্যাল ওরিয়েন্টেড, যেগুলো বেশি থিওরিটিক্যাল না, যেগুলো ফর্মুলা ওরিয়েন্টেড, যাতে করে তোমার এই শেষ 1 মাসে প্রিপারেশন করতে অনেক সুবিধে হয়। তো চ্যাপ্টারটা ফর্মুলা বেসড, সেই জন্য চ্যাপ্টারটা অনেক নিউমেরিক্যাল হেভি, সেই জন্য এটাকে এখানে রাখা, সেই জন্য তুমি এটাকে বেশি প্রেফারেন্স দেবে বাকিগুলোর থেকে। নেক্সট বলছে যে কোয়েশ্চেন্স আর মোস্টলি ডিরেক্ট অ্যান্ড রিপিটেটিভ ইন প্যাটার্ন। তুমি যদি বিগত 10 বছরের কোয়েশ্চেন দেখো, সেই 10 বছরের কোয়েশ্চেনে দেখবে যে কারেন্ট ইলেকট্রিসিটি থেকে না মোটামুটি কয়েকটা প্যাটার্নের কোয়েশ্চেনই এসছে, এমন না যে খুব হ্যাপাজার্ডলি চেঞ্জ করেছে ওরা, সেরকম কিন্তু করেনি। তো সেই জন্য আমাদের যে কোয়েশ্চেনগুলো সেগুলো কিন্তু রিপিটেটিভ নেচারের হয়, সেই জন্য চ্যাপ্টারটা করা কিন্তু অনেক বেশি সেফ। কোন কোন টপিক তুমি ফোকাস করবে কারেন্ট ইলেকট্রিসিটির আন্ডারে সেটাও মেনশন করে দিয়েছি। তো ওহমস ল ইম্পর্টেন্ট জায়গা, কারশফস ল ভেরি ইম্পর্টেন্ট জায়গা, পোটেনশিওমিটার ভেরি ইম্পর্টেন্ট জায়গা, স্পেশালি এবছরের জন্য। এছাড়াও অনেক কিছু রয়েছে, যেমন ধরো ওহমস ল লিখেছি মানে তার মধ্যে সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স রয়েছে। কারশফস ল লিখেছি মানে তার মধ্যে হুইটস্টোন ব্রিজ, মিটার ব্রিজ, সেগুলো রয়েছে। তো সব টপিক তো লেখা যায় না, তো মেইন যে কি পয়েন্টসগুলো সেগুলো আমরা এখানে লিখেছি ফোকাস করার জন্য। দ্বিতীয় যে চ্যাপ্টারটা তার নাম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থির তড়িৎ। কত পার্সেন্ট ওয়েটেজ সেখান থেকে আছে? 6% ওয়েটেজ সেখান থেকে কিন্তু প্রত্যেক বছর কম বেশি করে আসে। আচ্ছা, একটা কথা, সেটা হচ্ছে এই যে ওয়েটেজ পার্সেন্টেজগুলো, এগুলোর কিন্তু কোনো ফিক্সড ভ্যালু নেই। এই 6টা কমে 5 হতে পারে, 7টা বেড়ে 8 হতে পারে।
তো ওরকম কোনো ফিক্সড নেই, বাট আমরা বিগত বছরের ট্রেন্ড যদি দেখি, বিগত 10 বছরের ট্রেন্ড যদি দেখি, তাহলে আমরা এরকম একটা ওয়েটেজ পাই। তো ওয়েটেজ ঠিক আছে, মানে ভিডিওতে যে ওয়েটেজগুলো আমি লিখেছি এক্স্যাক্টলি ঠিক আছে, কিন্তু 100% তার কোনো গ্যারেন্টি নেই যে একদম এই ওয়েটেজেই প্রশ্ন আসবে, সেটা কেউই তোমাকে বলতে পারবে না। তো দ্বিতীয় যে ইউনিট সেটার নাম হচ্ছে ইলেকট্রোস্ট্যাট, স্থির তড়িৎ। ইলেকট্রোস্ট্যাটটা তুমি কেন করবে না, ইলেকট্রোস্ট্যাটটাও কারেন্ট ইলেকট্রিসিটির মতো অতটা লেস নিউমেরিক্যাল না, লেস থিওরিটিক্যাল না, এখানে থিওরি আছে তুলনামূলক, কিন্তু তার সাথে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো মোটামুটি ডিরেক্ট ফর্মুলা ওরিয়েন্টেড। তুমি ডিরেক্ট ফর্মুলা লাগাও, অঙ্ক পেয়ে যাবে। কনসেপ্ট লাগবে, বেসিক কনসেপ্ট লাগবে, কিন্তু বেসিক কনসেপ্টের সাথে তুমি যদি ফর্মুলা লাগাতে পারো তাহলে কিন্তু এই অঙ্কগুলো খুব ইজিলি হয়ে যায়। কোন কোন টপিকের উপর ফোকাস করবে? কুলম্বস ল, ডেফিনেটলি সবাই জানো, ভেরি ইম্পর্টেন্ট। ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্যারালাল প্লেট ক্যাপাসিটার, ক্যাপাসিটারের আন্ডারে, এবং প্যারালাল প্লেট ক্যাপাসিটার মানে সি ইকুয়াল টু কে এ এপসিলন নট বাই ডি, সেই জিনিসটা। যখন আমরা দুটো প্লেটের মাঝখানে একটা ডাইলেকট্রিক মিডিয়ামকে ঢুকিয়ে দিই তখন তার ধারকত্ব কীভাবে চেঞ্জ হয়, তখন তার ক্যাপাসিটেন্স কী করে চেঞ্জ হয়, সেই বিষয়টা। তো এই সব বিষয়গুলো নিয়ে, সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন, সব বিষয়টা নিয়ে। তো এই হচ্ছে আমাদের ইলেকট্রোস্ট্যাট। 3 নম্বর চলে আসো, ম্যাগনেটিজম অ্যান্ড মুভিং চার্জেস, অর্থাৎ তোমার ক্লাস 12-এর ইউনিট নাম্বার 3, ম্যাগনেটিজম অ্যান্ড মুভিং চার্জেস। অনেকে এই চ্যাপ্টারটা দেখে এখানে অবাক হচ্ছ, কিন্তু এখানে এটাকে রাখতেই হবে, তার কারণ 6% ওয়েটেজ কিন্তু সে অকুপাই করে রেখেছে। কেন চ্যাপ্টারটা তুমি করবে? তার কারণ থিওরি এখান থেকে রয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই যে এই চ্যাপ্টারে থিওরি নেই, থিওরি রয়েছে চ্যাপ্টারে, কিন্তু যে কোয়েশ্চেনগুলো ডাব্লিউবিজিতে আসে সেই কোয়েশ্চেনগুলো না মোস্টলি নিউমেরিক্যাল হয়, আর সেই নিউমেরিক্যাল আলা কোয়েশ্চেনগুলোর যে প্যাটার্ন, যে টাইপ, সেই টাইপ কিন্তু প্রায় সেম হয়। তুমি যদি 10 বছরের কোয়েশ্চেন দেখো, আমি একবারে 10 বছরের কোয়েশ্চেন সামারাইজ করিয়ে এটা বানিয়েছি, তো তুমি যদি দেখো, যারা জানো তারা জানো, তো সেখান থেকে কোয়েশ্চেন কিন্তু মোটামুটি সেম প্যাটার্নের আসে। চেঞ্জ হয়, কিন্তু খুব বেশি চেঞ্জ হয় না, খুব বেশি ফ্লাকচুয়েশন হয় না, হালকা ফুলকা চেঞ্জ হয়। তো কোন কোন টপিক এখান থেকে ফোকাস করবে না, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু আ কারেন্ট ক্যারিং ওয়্যার, আলাদা আলাদা রকম শেপের কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হয়, কোনো একটা স্ট্রেট ওয়্যারের জন্য, কোনো একটা সার্কেলের সেন্টারে, কোনো একটা সার্কেলের অ্যাক্সিসের ওপর, সলিনয়েডের, টরয়েডের, সবটার মধ্যে কভার আছে। লরেঞ্জ ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন সে মুভ করে তার উপর ফোর্স। টর্ক অন আ কারেন্ট লুপ ইন আ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ টাউ ইকুয়াল টু এনআই এবি সাইন থিটা। সেই যে ফর্মুলাগুলো, সেই যে টপিকগুলো, সেই টপিকগুলো কিন্তু এখানে বেশি ইম্পর্টেন্ট। চলে আসো 4 নম্বর, মডার্ন ফিজিক্স। এটাকে অনেক এটা মানে ফিজিক্সের তোমার 11-12 মিলিয়ে যত ফিজিক্স আছে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট পার্ট, এর থেকে সহজ পার্ট তুমি পাবে না। সাথে এই পার্টটা কিন্তু একটা ভালো ওয়েটেজ ক্যারি করছে, দ্যাট ইজ 5%। তো 5% ওয়েটেজ কিন্তু মডার্ন ফিজিক্স ক্যারি করছে। তো সেটাই আমি লিখেছি যে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট সেকশন অর পার্টস ইন ফিজিক্স, অলমোস্ট এভরি কোয়েশ্চেন ইজ বেসড অন স্ট্যান্ডার্ড ফর্মুলা। এই কথাটা ইম্পর্টেন্ট যে মডার্নের আন্ডারে থিওরি আছে, কিন্তু সেই অঙ্ক যখন তুমি করবে, বেসিক কনসেপ্ট তো তোমরা সবাই জানো, এই তো 12-এ পরীক্ষা দিয়ে এলে 2 দিন আগে, তো বেসিক কনসেপ্ট নিয়ে তো কোনো অসুবিধা নেই কম বেশি। তো এখানকার যে নিউমেরিক্যালগুলো সেগুলো কিন্তু টু দ্য পয়েন্ট আসে, n ইকুয়াল টু n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, t ইকুয়াল টু 0.693 বাই ল্যামডা, একদম ডিরেক্ট ফর্মুলা আছে, সেই ফর্মুলা দিয়ে অঙ্ক আসে। আইনস্টাইনের ইকুয়েশন h নিউ ইকুয়াল টু mx প্লাস ওয়ার্ক ফাংশন, তো একদম ডিরেক্ট ফর্মুলা দিয়ে এখানে অঙ্ক আসে। কোন কোন টপিকের উপর ফোকাস করবে এখানে? ফটো ইলেকট্রিক এফেক্ট, আলোক তড়িৎ ক্রিয়া, বোরস অ্যাটমিক মডেল, ব্যাসার্ধ বার করা, আর প্রপোর্শনাল টু এন স্কোয়ার, আর এর সাথে এনের সম্পর্ক, এনার্জির সাথে এনের সম্পর্ক, অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে এনের সম্পর্ক, ভেলোসিটি, ওই যে করেছিলে সেগুলো, এবং রেডিও অ্যাক্টিভিটি, এগুলো আমি সব করাবো, চ্যাপ্টার ধরে ধরে আমি সব ওয়ান শর্ট ক্লাসে করাবো। চলে আসো 5 নম্বর, রে অপটিক্স। এটা দেখে অনেকে চমকে যেতে পারে, বাট রে অপটিক্স আমাদের পড়তে হবে, তার কারণ এখান থেকেও কিন্তু 5% ওয়েটেজ রয়েছে। ওয়েভ থেকে তুলনামূলক কম কোয়েশ্চেন আছে, সেজন্য ওয়েভটা আমি এখানে মেনশন করিনি, কিন্তু রে অপটিক্সটা কিন্তু তোমায় করতে হবে। রে অপটিক্সের থিওরি অনেক হয়েছে, এটা কনসেপচুয়াল চ্যাপ্টার একটা, কিন্তু যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু মেজরলি ফর্মুলা বেসড হয়, সেই নিউমেরিক্যালগুলো কিন্তু বেশিরভাগ ফর্মুলা বেসড হয়। তুমি যদি লেন্সের ফর্মুলা ভালো করে পড়ে যাও, তুমি যদি প্রিজমের ফর্মুলা ভালো করে পড়ে যাও, তুমি যদি মিরারের ফর্মুলা ভালো করে পড়ে যাও, তাহলে তোমার এবং তোমার যদি একটা বেসিক আইডিয়া থাকে, একটা বেসিক কনসেপ্ট থাকে, তাহলে তুমি কিন্তু রে অপটিক্স করে আসতে পারবে, রে অপটিক্স থেকে নাম্বার তুলে আসতে পারবে। কোন কোন টপিক দেখতেই হবে? রিফ্লেকশন, রিফ্র্যাকশন, প্রতিফলন, প্রতিসরণ, লেন্স ফর্মুলা বলতে লেন্স মেকার্স ফর্মুলা, সাথে লেন্সের যে জেনারেল ইকুয়েশন, মানে 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f, পড়েছো এগুলো 2 দিন আগেই পড়েছো, এমন না যে পড়ো, সেই জন্য আমি তাড়াতাড়ি বলছি, স্পিড রান করছি।
এবং তার সাথে মিরর ফর্মুলা, মানে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তো সেই যে ফর্মুলাগুলো, সেই ফর্মুলাগুলো জরুরি। লেন্স মেকার্স ফর্মুলা জরুরি, অর্থাৎ 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1 1/r, ওই জিনিসটা। এবং তার সাথে পাওয়ার অফ লেন্সেস, পাওয়ার অফ লেন্সেস থেকেও কিন্তু, বা পাওয়ার অফ লেন্সেস টপিকটাও কিন্তু ইম্পর্টেন্ট। 6 নম্বর হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স। এই চ্যাপ্টারটা খুব মজাদার, ক্লাস 11-এর চ্যাপ্টার। এতক্ষণ আমরা যা চ্যাপ্টার নিয়ে ডিসকাস করলাম সেগুলো মোটামুটি সব ক্লাস 12-এ ছিল। এরপর আমরা আসছি ক্লাস 11-এ। তার মধ্যে প্রথম চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স। চ্যাপ্টারটার মজা হচ্ছে, প্রথম কথা চ্যাপ্টারটা থেকে একটা ভালো ওয়েটেজের প্রশ্ন থাকে, 6% ওয়েটেজ থাকে তার মধ্যে। তার সাথে তুমি যদি এই থার্মোডাইনামিক্স ফিজিক্সে পড়ো তাহলে তোমার কেমিস্ট্রিতে কাজ হয়ে যাবে। তুমি যদি এটা কেমিস্ট্রিতে পড়ো তাহলে এটা ফিজিক্সের কাজ করে দেবে। তো ফিজিক্সে পড়ো কেমিস্ট্রিতে পড়তে হবে না, কেমিস্ট্রিতে পড়ো ফিজিক্সে পড়তে হবে না, সেম জিনিস আছে, এক্স্যাক্টলি সেম জিনিস আছে, 2-3টে জায়গা বাদ দিয়ে। তাহলে তোমার হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স করলে ফিজিক্স কেমিস্ট্রি দুটোই কিন্তু কভার হয়ে যাবে। তার সাথে সাথে আমাদের যে হিট থার্মোডাইনামিক্স সেটা মূলত ফর্মুলা বেসড, বেসিক কনসেপ্ট তোমার এখানেও লাগবে। আর যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো তোমায় ডিরেক্ট ওরা জিজ্ঞেস করে। কোন কোন টপিক এখান থেকে বেশি ইম্পর্টেন্ট? লস অফ থার্মোডাইনামিক্স, থার্মোডাইনামিক্সের যে ল, সেই লগুলো ইম্পর্টেন্ট। কার্নোট ইঞ্জিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং হিট ট্রান্সফার, 3 রকমের হিট ট্রান্সফার হয়, সেই 3টে হিট ট্রান্সফার কিন্তু ইম্পর্টেন্ট হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স থেকে। তো এই হচ্ছে হিট থার্মোডাইনামিক্সের পোর্শনটা। চলে আসলো 7 নম্বর ওয়ার্ক এনার্জি পাওয়ার, কার্যক্ষমতা শক্তি, ক্লাস 11-এর আরেকটা চ্যাপ্টার। খুব ইজি চ্যাপ্টার। তোমার যদি মেকানিক্সের একটু বেসিক নলেজ থাকে, তোমার যদি লস অফ মোশন 1D 2D তার একটু বেসিক নলেজ থাকে, তাহলে তোমার এই চ্যাপ্টারটা কিন্তু ওয়ান অফ দ্য ইজিয়েস্ট চ্যাপ্টার লাগবে। আর যদি না থাকে তাহলে এই চ্যাপ্টারটা কঠিন হয়ে যাবে। তো সেই কনসেপ্ট রাখলে ওয়ার্ক এনার্জি পাওয়ার ইজ দ্য ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইজিয়েস্ট চ্যাপ্টার। 5% ওয়েটে যে প্রশ্ন থাকে সেটাই আমি লিখেছিলাম যে শর্ট বাট হাই স্কোরিং চ্যাপ্টার। চ্যাপ্টারটা ছোট, চ্যাপ্টারে বিশাল কিছু ফর্মুলা নেই, জেনারেল কয়েকটা মাত্র ফর্মুলা আছে, ওয়ার্কের ফর্মুলা, এনার্জির ফর্মুলা, পাওয়ারের ফর্মুলা, ফান্ডামেন্টাল। তার সাথে কিছু মডিফিকেশান এক্সট্রা ফর্মুলা আছে, কিন্তু সেই ফর্মুলার সংখ্যা কিন্তু বাকিগুলোর তুলনায় অনেক কম। কনসেপ্ট লাগবে। কী কী টপিক এখান থেকে পড়বে না? কনজারভেশন ল, মূলত যে টপিকটা পড়বে কনজারভেশন ল অফ মেকানিক্যাল এনার্জি, যান্ত্রিক শক্তি সংরক্ষণ সূত্র, মানে কাইনেটিক প্লাস পোটেনশিয়াল ইকুয়াল টু কনস্ট্যান্ট, সেটা। অ্যান্ড পাওয়ার, পাওয়ারের যে কনসেপ্ট, সেই পাওয়ারের কনসেপ্ট দিয়ে কিন্তু অঙ্ক আসে। নেক্সট 8 নম্বর লস অফ মোশন, নিউটনস লস অফ মোশন। 4% ওয়েটেজ ক্যারি করে থাকে, এটাও ক্লাস 11-এর একটা চ্যাপ্টার। এটাও খুব ফান্ডামেন্টাল একটা চ্যাপ্টার, এটাও ক্লাসিক্যাল মেকানিক্সের আন্ডারে পড়ে। তো এর যে নিউমেরিক্যাল, সেই নিউমেরিক্যালও কিন্তু খুব সহজ হয় যদি তুমি ভালো করে জিনিসটা বোঝো, যদি তুমি ভালো করে জিনিসটা একটু গ্রিপ করে নাও, একটু কনসেপ্টের উপর তোমার যদি গ্রিপ থাকে, তাহলে এই চ্যাপ্টারটা লস অফ মোশন, এই চ্যাপ্টারটা ওয়ার্ক এনার্জি পাওয়ার, এগুলো কিন্তু তোমার খুব সহজ লাগবে। তো কী কী জিনিস আছে এখান থেকে তো তোমরা জানো যে নিউটনের যে 3টে সূত্র, সেই 3টে সূত্র, তার অ্যাপ্লিকেশন এবং তার যে নিউমেরিক্যালগুলো, সেগুলো সব ফ্রি বডি ডায়াগ্রাম মেথডের সাহায্যে হয়। তো সেটাই লিখেছিলাম যে ফ্রি বডি ডায়াগ্রাম সিম্পলিফাইজ প্রবলেম সলভিং, এবং কোয়েশ্চেন মোস্টলি রিভলভ অ্যারাউন্ড নিউটনস লস অফ মোশন অ্যান্ড ফ্রিকশন। নিউটনস লস অফ মোশন আর ফ্রিকশন থেকে, ফ্রিকশন একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা কিনা লস অফ মোশনের মধ্যেই রয়েছে। তো সেখান থেকে কিন্তু বেশিরভাগ কোয়েশ্চেন আমাদের থাকে। তো লস অফ মোশন বা ওয়ার্ক এনার্জি পাওয়ার দুটোই খুব সহজ চ্যাপ্টার, দুটোই স্কোরিং চ্যাপ্টার। এখান থেকেও 5% ওয়েটেজ, এখান থেকেও প্রায় 4 to 5%, টোটাল প্রায় 9 to 10% ওয়েটেজ কিন্তু এখান থেকে রয়েছে, এই দুটো চ্যাপ্টার থেকে রয়েছে। চলে আসো 9 নম্বর, দ্যাট ইজ সিম্পল হারমোনিক মোশন, সরল দোলগতি এবং ওয়েভ অ্যান্ড ওয়েভস। 5% ওয়েটেজে প্রশ্ন থাকে। চ্যাপ্টারটা তুলনামূলকভাবে সহজ। তুমি যদি হারমোনিক মোশনের কনসেপ্ট একটু বোঝো, কনসেপ্ট লাগবে, কনসেপ্টটা তুমি যদি একটু বুঝতে পারো, একটু গ্রিপ থাকে তোমার, তাহলে তুমি কিন্তু SHM এর অঙ্ক নামিয়ে আসতে পারবে। ওয়েভের যে অঙ্ক, সেটা তুলনামূলকভাবে সোজা হয়। তো হারমোনিক মোশন অ্যান্ড ওয়েভকে আমরা 9 নম্বরে রেখেছি, এবং 5% ওয়েটেজ কিন্তু এটা ক্যারি করছে। তো সেটাই লিখেছিলাম যে ফর্মুলা বেসড অঙ্ক, ডিরেক্ট ফর্মুলা দিয়ে অঙ্ক আছে, অ্যান্ড ইজি টু স্কোর ইফ কনসেপ্টস আর ক্লিয়ার। দেখো যেটা বললাম এক্স্যাক্টলি সেটাই আমি লিখেছিলাম যখন পিডিএফটা বানিয়েছিলাম। তো কনসেপ্ট যদি তোমার ভালো করে ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু নিউমেরিক্যাল ভালো লাগবে, তাহলে কিন্তু নিউমেরিক্যাল অনেক সোজা লাগবে, কনসেপ্ট ভালো রাখতে হবে। সাথে 10 নম্বর EMI অ্যান্ড AC, ক্লাস 12-এর চ্যাপ্টার। তো EMI তড়িৎচুম্বকীয় আবেশ, AC অল্টারনেটিং কারেন্ট। তো EMI থেকে প্রায় 4 to 5% কোয়েশ্চেন আছে, 4 to 5% ওয়েটেজ আছে, এবং AC থেকে প্রায় 3 to 4% ওয়েটেজ আছে। তো এই দুটো তুমি যদি করে যাও,
তাহলে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন পাবে, যে কোয়েশ্চেনটা তুমি কিন্তু সলভ করতে পারবে ইএমআই এসি থেকে। এবার এই যে ইএমআই, সেই ইএমআই থেকে তো বেশি কিছু নেই। ফ্যারাডেস ল, মোশনাল ইএমএফ, = -d/dt, BVL sin θ, B ω L²/2, একটা সলিনয়েডের সেলফ ইন্ডাকটেন্স, স্বাবিশাঙ্ক, মিউচুয়াল ইন্ডাকটেন্স দুটো কয়েলের মধ্যে, এই কটা বিষয় আছে। কিন্তু এসি যে জায়গাটা, সেখানে কিন্তু অনেকগুলো টপিক আছে। তোমরা যেহেতু ক্লাস 12-এ রিসেন্টলি পরীক্ষাটা দিলে, তো সেজন্য তোমাদের কাছে এটা খুব একটা হেক্টিক লাগবে না। কিন্তু এসিতে অনেকগুলো রয়েছে, পিওর আর, পিওর এল, পিওর সি, এক্সআর, মানে এলআর, আরসি, এলসি, এলসিআর, অনেকগুলো রয়েছে। তো তার মধ্যে মূলত যে এলসিআরটা, সেই এলসিআরটাই বেশি ইম্পর্টেন্ট, কারণ এলসিআর থেকে রেজোনেন্স আছে, এলসিআর থেকে ব্যান্ডউইডথ আসে, এলসিআর থেকে কোয়ালিটি ফ্যাক্টর আছে। তো এই টপিকগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো এই যে 10টা ইউনিট, এই 10টা ইউনিট না, সরি চ্যাপ্টার, এই যে 10টা চ্যাপ্টার, সেই 10টা চ্যাপ্টার তুমি যদি করে যাও, তাহলে খুব ইজিলি তুমি কিন্তু 35-এর ওপর স্কোর করতে পারবে। এমন না যে তোমাকে বিশাল কিছু মাথা কাটাতে হবে, তুমি কিন্তু 35-এর ওপর ইজিলি স্কোর করতে পারবে। কিন্তু তোমার এই কনসেপ্টগুলো ঠিক রাখতে হবে। কনসেপ্টগুলো তুমি করবে কোথা থেকে? তার জন্য এই প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা যে চ্যাপ্টার আমি মেনশন করলাম, যে প্রত্যেকটা স্কোরিং চ্যাপ্টার, সেই প্রত্যেকটা স্কোরিং চ্যাপ্টার থেকে যে নিউমেরিক্যাল সেশন, তার যে ওয়ান শট রিভিশন ক্লাসেস, সেই ওয়ান শট রিভিশন ক্লাসেস কিন্তু আমি এই সোমবার অর্থাৎ 24 তারিখ থেকে ইউটিউবে আনবো। এই 24 তারিখ থেকে অর্থাৎ সোমবার থেকে 24শে মার্চ, সেখান থেকে কিন্তু সোমবার থেকে কিন্তু আমি প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর ক্লাস 11, ক্লাস 12 শুরু করবো আমি একদম স্কোরিং প্যাটার্ন ফলো করে। অর্থাৎ প্রথম আমি করাবো কারেন্ট ইলেকট্রিসিটির অঙ্ক, তারপরে আমি করাবো ইলেকট্রোস্ট্যাট, তারপরে আমি করাবো ম্যাগনেটিজম, তারপরে মডার্ন ফিজিক্স, তারপরে রে অপটিক্স, তারপরে ওয়ার্ক এনার্জি পাওয়ার, তারপরে এলএলএম। তো একদম প্যাটার্ন ফলো করে, তারপর হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স, একদম স্কোরিং অপরচুনিটি ওয়াইজ আমি তোমাদের ক্লাসগুলো করাবো। তো তুমি যদি ক্লাসগুলো করতে ইচ্ছুক থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আমাদের যে টেলিগ্রাম গ্রুপ, সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, যাতে করে যখনই আমি ক্লাস দেবো, যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো এই রিলেটেড, এছাড়াও অনেক কিছু ভিডিও দেওয়ার আছে, তো সেগুলো যখন তোমায় দেবো, ইউটিউবে যখন দেবো, তখন তুমি যাতে সেটা তাড়াতাড়ি পেয়ে যেতে পারো সবার আগে, সেই জন্য। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ। বাড়িতে পড়তে থাকো, যে যে টপিকগুলো আমি মেনশন করলাম, যে যে চ্যাপ্টারগুলো আমি মেনশন করলাম, সেগুলো দিয়ে ফিজিক্সের প্রিপারেশন শুরু করো। তাহলে তোমার কিন্তু টাইমটা বাঁচবে। সত্যি বলতে, তুমি যদি রোটেশন দিয়ে শুরু করো, তুমি যদি ক্লাস 11-এ যে রোটেশন আছে সেটা দিয়ে শুরু করো, এবার কারোর যদি কনসেপ্ট খুব ভালো থাকে তার অসুবিধা নেই, কিন্তু কারোর যদি উইক থাকে কনসেপ্ট, সে রোটেশনটাই পড়ছে। এবার রোটেশনটা পড়তেই তোমার 15 দিন লেগে যাবে। তুমি যদি ভালো করে পড়ো, ডেডিকেটেডলি পড়ো জেইর জন্য বা WBJEর জন্য, তাহলে 15 দিন লেগে যাবে। তাহলে 1 মাসের মধ্যে তুমি 15 দিন যদি রোটেশনই দিয়ে দাও, তাহলে বাকি জিনিস কখন দেবে, কোথায় দেবে? তো সেই জন্য আমাদের ইন্টেলিজেন্টলি খেলতে হবে, ঠিক আছে? এখন পরীক্ষার শেষ আগের মুহূর্তময় এভাবেই পড়তে হবে যে কোনটায় বেশি ওয়েটেজ আছে, কোথা থেকে বেশি নাম্বার আসে, তাহলে আমি সেটা করব। শুধু সেখান থেকে না, মানে কোথা থেকে বেশি নাম্বার আসে শুধু সেটার উপর ভিত্তি করে না, সেই চ্যাপ্টারটা কেমন, সেই চ্যাপ্টারটাকে সহজ না কঠিন। যদি সেটা মোটামুটি সহজ হয়ে থাকে তাহলে আমি আগে করব, যদি সেটা একটু কঠিন হয়ে থাকে তাহলে আমি পরের জন্য রেখে দেবো, পরে গিয়ে করব, ঠিক আছে? এই হচ্ছে তার ফান্ডামেন্টাল প্রিন্সিপালটা। তো সেটার উপর ভিত্তি করেই আমি এই 10টা ইউনিট তোমায় রেকমেন্ড করলাম। তুমি বাড়িতে পড়তে থাকো, দেখা হচ্ছে আমাদের পরের দিন। আজকের মতো টাটা।